বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে কিছু তথ্য। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকারীদের উপর ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে যে জায়গায় প্রথম গুলি হয়েছিল সেই জায়গায় নির্মিত হয় প্রথম শহীদ মিনার। 1952 সালের 23শে ফেব্রুয়ারি নির্মিত এই মিনারের নকশাকার ছিলেন সাইদ হায়দার এবং এর উদ্বোধন করেন শহীদ শফিউলের পিতা। একই বছর 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মিনারটির উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন, এবং ওই দিনই পুলিশ শহীদ মিনারটি ভেঙে ফেলে। এরপর 1956 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের। এটির স্থপতি হামিদুর রহমান। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, তিনি আমাদের সবার প্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তোমাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আজকে আমাদের কাছে আসার জন্য। খুব ভালো লাগছে আপনাকে এরকম একটি বিশেষ দিন বা বিশেষ মুহূর্তের আগ দিয়ে আপনার সাথে আজকে আমাদের আলোচনা হবে। এটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। তো আমি বলছিলাম হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে, এবং কেন্দ্রীয় শহীদ মিনার বা এই কথাটার সাথে আসলে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবকিছুই জড়িত। তো আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনি দীর্ঘদিন আবৃত্তি চর্চার সাথে যুক্ত আছেন এবং ভাষা চর্চার সাথেও যুক্ত আছেন। তো বর্তমানে যদি তরুণ প্রজন্ম বা শিশু কিশোর সবার কথাই বলি, তাদের মাঝে বাংলা ভাষার চর্চা বা বাংলা ভাষার সঠিক ইতিহাস বা আমাদের এই যে শহীদ দিবসের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে ধারণার কথা যদি আপনার কাছে জানতে চাই তো কি বলবেন? প্রথমেই শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই 52-এর সেই 20শে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব মেধাবী ছাত্ররা সে ক্যাফু ভেঙে সেই আন্দোলনে ডাক দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। কার্জন হলে পাকিস্তান সরকারের প্রতিনিধি যখন ঘোষণা করলো যে উর্দু হবে রাষ্ট্রভাষা, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিত ছাত্ররাই প্রথমে না বলেছিল জোরে, এবং তারা উপলব্ধি করতে পেরেছিলেন তারা যে কোনো জাতির সত্তার উন্মেষ এবং একটি রাষ্ট্রের উন্মেষ যেখানে মাতৃভাষার গুরুত্ব কত গভীর। সে কারণেই এত বছর পরেও আমাদের এই বিজয়, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ সবকিছুর এই বীজমন্ত্র কিন্তু আমাদের এই ভাষা আন্দোলন। আমরা এখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের নতুন প্রজন্মের সন্তানদের জানতে হবে এর ঐতিহ্য, এর গুরুত্ব, এবং আমরা যাতে কোনোভাবেই আমাদের বাঙালি সংস্কৃতি থেকে দূরে সরে না যাই। শুধুমাত্র রাষ্ট্রীয় প্রেস নয়, মানে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এতটুকু বলে থেমে থাকলে চলবে না। আমাদের প্রত্যেক ঘরে, প্রত্যেক মায়ের সন্তান, প্রত্যেক সন্তানের কাছে বাংলার শুদ্ধতম চর্চার মধ্য দিয়েই কিন্তু আমরা কেবলমাত্র সেই শহীদদের শ্রদ্ধা জানাতে পারি, অন্য কোনোভাবে না। তো আমি এই কথাটি বলতে চাই যারা শিশু কিশোরা নবীন আমাদের অনুষ্ঠান দেখছেন, যে আমরা আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য, আমাদের উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমরা বিদেশি ভাষা শিখবো, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যেন বাংলা লালিত হয়। তা না হলে কিন্তু আমরা আসলে আত্মার শেকড়ের সন্ধান কিন্তু পাবো না। অবশ্যই ভাই, আমরা তো কথা বলবো, আলোচনা আরো করব, তবে এই ফাঁকে আমি আপনার কাছে একটা কবিতা শুনতে চাইছি। সেই 20শে ফেব্রুয়ারি রাতে 52-এর প্রথম গুলি বর্ষণের পরে যেসব মানে আমাদের ছাত্র নেতারা শহীদ হয়েছিলেন, তাদেরকে ভালোবেসে যে কবিতাটা প্রথম রচিত করেছিলেন মাহবুব আলম চৌধুরী, যেটি আমাদের বাংলা সাহিত্যে 21-এর প্রথম কবিতা স্বীকৃতি বা সম্মান অর্জন করে আছে, সেই কবিতার অংশ বিশেষ। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ, আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর, আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে, চলছে, চলছে,
এক একটি হীরের টুকরোর মতো। ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে মাটির বুক থেকে সোনা ফলায়, কারো বাবা সরকারি কোনো চাকুরে। তোমারই আমারই মতো হয়তো আজকে যারা বেঁচে থাকতে পারত, আমারই মতো তাদের কারো একজনের হয়তো বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়েছিল। তোমারই মতো তাদের কেউ একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল। এখানে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনদের নির্বিচারে হত্যা করেছে। অনেক ধন্যবাদ ভাই। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? সাদিয়া। সাদিয়া, কেমন আছো? ভালো। সাদিয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন ঝটপট বলে ভালো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে আমাদের বন্ধু সাদিয়াকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, আমার মস্তিষ্ক আছে, হাত আছে একখানা ভালো কলম, আমার ভাবনা কি? উক্তিটি করেছেন অপশন ক টমাস মিডলটন, অপশন খ ফ্রাঙ্কলিন, অপশন গ সেফটিসব্যারি। ফ্রাঙ্কলিন। অপশন খ ফ্রাঙ্কলিন নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক। বিখ্যাত এই উক্তিটি কার? অপশন ক জন কিটস, অপশন খ নেলসন ম্যান্ডেলা, অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ নেলসন ম্যান্ডেলা। জানা হয়ে গেল। আমরা কথা বলছিলাম বাংলা ভাষার চর্চা এবং এই বিষয়গুলো নিয়ে। আপনার কাছে একটু জানতে চাইছি, যেহেতু বারবার আপনার কথা আসলে আবৃত্তি আপনার নামের সাথে আসলে যুক্ত হয়ে যায়, তো আমাদের দেশে তুলনামূলকভাবে আবৃত্তি চর্চার প্রতি দেখা যায় যে অনাগ্রহ অনেকেরই কিন্তু থাকে, বা অনাগ্রহ আমি বলবো না, যে তুলনামূলক এটা হয়তো কম প্রচলিত, বা যেমন আমরা গান বা অন্যান্য শিল্পচর্চাগুলো দেখছি। এবং একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইছি, এবার যেমন 21-এর বইমেলাতে আবৃত্তির কোনো স্টল সেভাবে দেখা যাচ্ছে না, বা সংকলনগুলো প্রকাশ যে সবসময় আমরা দেখি হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে, এই বিষয়টি একটু কম দেখা যাচ্ছে, এটা সম্পর্কে যদি বলতেন। এসা তুমি বিজ্ঞানের ছাত্র, আমি তোমাকে আগে একটু তোমার ভুলটা সংশোধন করে দিই। মানে এই যে কম বা বেশি, এটা তো একটা আপেক্ষিক বিষয়, এবং এটা তো একটা রেখচিত্রের নির্ভর করে। কম বলা যাবে না। আবৃত্তি হলো একমাত্র শিল্প যেটা শুধুমাত্র বাংলাদেশে একটি স্বয়ম্ভূ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটার যাত্রা শুরু হয়েছে স্বাধীনোত্তর বাংলাদেশে 80-র দশকে। 80-র দশক থেকে এর রেখচিত্রটা একদম ঊর্ধ্বমুখী, কখনোই এটা কখনোই কমেনি, এটা বেড়েছে। বরং আবৃত্তিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হয় সঙ্গীতের সাথে, নৃত্যকলার সাথে, তো সেই এই আরো অন্যান্য ব্যান্ড সঙ্গীতের সাথে। তো আবৃত্তিতে শুধুমাত্র কণ্ঠনির্ভর শিল্প এবং শুধুমাত্র গভীর তাৎপর্যময় দার্শনিক তথ্যভিত্তিক কিছু কাব্যিক বর্ণনা, সেখানে তো
বর্ণনার ঘনঘটা নাই, কোনো চমক নেই। তো সেই মানে এই একবিংশ শতাব্দীর এই প্রতিযোগিতামূলক সময়ে আবৃত্তিটা, এই সঙ্গীত, এই নৃত্যকলা, নাটক, তারপর ব্যান্ড সঙ্গীতের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশে তুমি বলতে পারো এটি সবচেয়ে জনপ্রিয় একটি শিল্প। এবং সারা দেশে অসংখ্য তরুণ তরুণী আবৃত্তি শিখছে। সংকটটা হচ্ছে যে যারা টেলিভিশন মিডিয়ায় কাজ করছে, সংবাদ উপস্থাপনা, সাংবাদিকতা, উপস্থাপনা, তোমার মতো এই অনুষ্ঠান সঞ্চালক, তারাও গিয়ে আবৃত্তির দলে গিয়ে শুদ্ধোচ্চারণটা শিখে নেবার চেষ্টা করছে। সঠিকভাবে চেনা যাচ্ছে না যে কে আসলে আবৃত্তিতে কাজ করতে চায় আর কে টেলিভিশন মিডিয়ায় কাজ করতে চায়। ওই সংকটটা প্রকট, আমরা ওইটা উত্তরণের চেষ্টা করছি। আমার পরামর্শ হলো টেলিভিশনে যারা কাজ করতে চান তাদের প্রশিক্ষণ আলাদাভাবে নেওয়া উচিত, আর আবৃত্তি শিল্পের চর্চাটা আলাদা হওয়া উচিত। আমরা যারা এই সংগঠনদের পক্ষ থেকে এই কর্মশালাগুলো আয়োজন করি, আমাদের সারা বাংলাদেশের কথা বলছি, সব সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সচেতন হতে বলবো, প্রশিক্ষণার্থীদের সচেতন হতে বলবো। দুটো একদম আলাদা। আমি দুটোরই ক্লাস নিই, দুটোরই পড়াই। আমি বলি টেলিভিশনে যারা কাজ করতে চাও তাদেরকে আমরা শেখাই অন্যদেরকে পেছনে ফেলে কিভাবে তুমি একা সামনে যাবা। আর যারা আবৃত্তি করতে চায় তাদেরকে বলি আগে যাবার কোনো সুযোগ নেই, সবাইকে নিয়ে যেতে হবে, সব মানুষকে নিয়ে কাজ করতে হবে। দুটোর দার্শনিক ব্যাখ্যাই আলাদা, প্রশিক্ষণ পদ্ধতি আলাদা। এটা ছিল এটা। আর তোমার আরেকটি প্রসঙ্গ ছিল বইমেলায় আবৃত্তি সংকলন পাওয়া যাচ্ছে না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি 87, 88, 89-এ আমরা তখন শিমুল মুস্তাফার স্টল করতেন, আমি তখন স্বপ্রণোদিত হয়ে স্টল দিয়ে আবৃত্তি সংকলনে বসে থাকা যেত। এটা আস্তে আস্তে এতটাই জনপ্রিয়তা হয়ে ওঠে বাংলাদেশে যে বই বিক্রেতারা একটু শঙ্কিত হয়ে পড়লো। বইয়ের স্টলগুলো তাদের অনেকটা তাদের অনীহার কারণেই যে আবৃত্তির স্টলগুলোতেই বেশি মানুষের আগ্রহ, বেশি মানুষ আবৃত্তি সিডি, সারা দেশ থেকে মানুষ, প্রবাস থেকে মানুষ এই সময় বইমেলায় যায়। বই কেনার পাশাপাশি তারা একটি আবৃত্তি সংকলনে সংগ্রহ করতে চায়। কারণ হলো কবিতার মধ্যে 21-এর চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি এবং নিখুঁতভাবে থাকে। তো কর্তৃপক্ষ এখন আর আবৃত্তির স্টল দিচ্ছে না বইমেলাতে, তারা বলছে শব্দ দূষণের কথা, কিন্তু ডিজিটাল বইয়ের কথা বলা হচ্ছে। ডিজিটাল ভার্সন আবৃত্তি তো একটা ডিজিটাল ভার্সন কবিতার, তো এটা শব্দ দূষণ পরিহার করে এটা আবৃত্তি মেলা, বই মেলাতে এটা প্রদর্শনের ব্যবস্থা, বিক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। এটি কর্তৃপক্ষ, বাংলা একাডেমি, আমাদের নিরাপত্তা সাথে যারা জড়িত, আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট, যারা এই বই মেলার আয়োজনের সাথে যুক্ত থাকে, সবাই মিলে এটি ভাবলে সবার জন্য ভালো এবং মেলায় আসা মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। ভাই, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করেছে, তার সাথে কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল আরিফ। আনোয়ার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া ঝটপট বলে ফেলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। বাহ, খেলার মাঠ থেকে তাহলে প্রশ্ন করি। নিশ্চয়ই খেলাধুলা খুব পছন্দ তার। সে অনেক আত্মবিশ্বাস। প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কে? অপশন ক টিম সাউদি, অপশন খ ট্রেন্ট বোল্ট, অপশন ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান। অপশন গ সাকিব আল হাসান বললে কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ ট্রেন্ট বোল্ট, তিনি 12টি উইকেট নিয়েছেন। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, বন্ধু কে বলছো? হ্যালো বন্ধু, কে আছো আমাদের সাথে? হ্যালো হ্যালো আপু, আমি আতিকা। কেমন আছো আতিকা? ভালো, আপনি? আমিও খুব ভালো আছি। এবার তোমাকে ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, ছবির এই ফোর্টের নাম বলো। অপশন ক দুর্গাম ফোর্ট, অপশন খ চিকোতান ফোর্ট, অপশন ক আলিবাগ ফোর্ট। অপশন খ চিকতান ফোর্ট। অপশন খ, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ আলিবাগ ফোর্ট। জানা হয়ে গেল। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। আমি শুরুতেই আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটা কবিতা শুনতে চাইছি এ পর্যায়ে। নিশ্চয়ই, আজকে একটি বিশেষ দিন আমাদের জাতীয় জীবনে। কয়েক ঘন্টা পরেই আমাদের সমগ্র জাতি উদযাপন করবে 21-এর প্রথম প্রহর। আমরা একটি কবিতা আমাদের দর্শকদের শুনিয়েছি। আরেকটি কবিতা, এটি বাংলাদেশের স্কুল, কলেজ, স্কুল পর্যায়ে, বিশেষ করে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই কবিতাটি। 21-এর ভাষা আন্দোলনের কবিতা এবং
অনেক স্কুলের প্রতিযোগিতায় এই কবিতাটিকে আমরা দেখেছি যে স্থান করে নিতে। আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে এই কবিতাটি। সবার খুব পছন্দের কবিতা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফিটে পড়েছে। অনেক ধন্যবাদ। এত অসাধারণ এই কবিতা, এটা শুনলে সবারই আসলে চোখে পানি চলে আসে। একটু বেদনা তো থাকেই, আত্মত্যাগের ইতিহাস, কিন্তু আবার স্বপ্নের কথাও কিন্তু বলে যে মার চোখে স্নেহের রোদ। জি জি, এবং সেই শোক থেকে শক্তি, সেই ব্যাপারটিও কিন্তু চলে আসছে। তো ভাই, আবার আপনার কাছে যাই। আসলে এই কবিতার পর আসলে খুব বেশি আলোচনা করতে মন চাইছে না, কিন্তু তারপর আমি আপনার কাছে জানতে চাই কবিতার শক্তিটা আসলে ওইখানে যে অল্প কথায় আসলে অনেক বড় একটি অনেক আবহ বার্তাও পেয়ে যাচ্ছে অনেক কিছু। তো ভাই, এবার আপনার কাছে জানতে চাইছি যে 21 নিয়ে কবিতাটি ছিল, তো 21-এর চেতনা, এই বিষয়টি আমাদের যে নতুন প্রজন্ম আছে বা আমাদের শিশু কিশোর বন্ধু যারা আছে তাদের মাঝে আমরা, কারণ 21-এর চেতনাটাই আসলে অনেক ব্যাপক, অনেক এর ব্যাপ্তি অনেক বেশি, তো এই বিষয়টি তাদের মাঝে কি করে আমাদের দায়িত্ব বা আমরা কিভাবে তাদের মাঝে দিতে পারি? আমরা যারা অভিভাবক, সেটা রাষ্ট্রীয় পর্যায়ের, সেটি কোনো প্রতিষ্ঠানের, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটি মিডিয়া হোক, ইলেকট্রনিক বা মুদ্রণ শিল্প যেটাই হোক, এবং বাবা মা, তারাও অভিভাবক, এবং সমাজের যারা গুরুজন, আমাদেরই কিন্তু দায়িত্ব আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মক্রমে 21-এ সেই চেতনাটা সন্তানদের কাছে, সেই বার্তাটা পৌঁছে দেয়া। কিন্তু আমরা কতটা নিষ্ঠ থাকি, কতটা সচেষ্ট থাকি, সেটা ভাবার অবকাশ রয়েছে। আমাদের একটি ভাবনা তৈরি হয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, বাচ্চাদের বিদেশে লেখাপড়া করাতে হবে। এটি করতে গিয়ে আমাদের সন্তানরা কিন্তু বাংলা থেকে দূরে সরে যাচ্ছে। এবং এই প্রতিযোগিতাটায় টিকতে চেয়ে সবারই একটা চিন্তাধারা বদলে যাচ্ছে। যেহেতু কাজ করি সরাসরি মাধ্যমে, আমি অনেক সন্তানের মাকে বলতে শুনেছি যে আমার বাচ্চা বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না। এটা নিয়ে আসলে তৃপ্তির কোনো ঠেকুর তোলার সুযোগ নেই। সন্তান তো পঙ্গু হয়ে যাবে মেধায়, মননে, বাংলা থেকে দূরে সরে গেলে। ইংরেজি পড়তে হবে, জানতে হবে, কিন্তু বাংলা থেকে কোনো ক্রমেই দূরে সরে যাওয়া যাবে না। আমি সেসব ছোট্ট বন্ধুদের বলছি, যারা তোমরা ইংলিশ মাধ্যমে লেখাপড়া করছো, তোমাদেরকে সঠিকভাবে বাংলাটা পড়তে, জানতে, লিখতে পারতে হবে। বাংলায় লেখা কবিতা অনুধাবন করতে পারতে হবে, তা নাহলে তুমি বাংলাদেশকে কোনোভাবেই জানতে পারবে না, কোনোভাবেই বাঙালির জাতির যে একটা উজ্জ্বল ধারাবাহিকতা রয়েছে সেটি জানতে পারবে না কোনোভাবেই। এবং এটা ছাড়া এই জীবনটা শেষ করার কোনো অর্থ হয় না, শিক্ষাটা পরিপূর্ণ হয় না। আর চর্চার বিষয় যদি বলি, আমরা সঙ্গীতে, নাটকে, আবৃত্তিতে শুদ্ধ চর্চার চেষ্টা করি, কিন্তু নাটকের পরিবর্তন হয় ফর্মের, আবৃত্তির ফর্মের পরিবর্তন হয়,
উপস্থাপনা শিল্পের, সংবাদ পাঠেরও, এগুলো সবই বাচিক শিল্প। এগুলো তার ফর্ম বা আঙ্গিক বা উপস্থাপন কৌশল পরিবর্তন হয়, কিন্তু আমরা যারা নির্দেশনা দিই, আমরা যারা এটা নেতৃত্ব দিই, তাদের উচিত হলো কোনোভাবেই শুদ্ধ উচ্চারণ থেকে সরে যাওয়া যাবে না, বিকৃত উচ্চারণে যাওয়া যাবে না, এবং তাতে করে সবাই শিখতে পারবে। তাদের অনুষ্ঠান নির্মাতারা, টেলিভিশন এবং রেডিও, FM রেডিও অনুষ্ঠান নির্মাতা এবং সেখানে যারা অভিভাবকত্ব করছেন নেতৃত্ব, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, মানে কোনো চকমকিয়ে অনুষ্ঠান করতে গিয়ে কোনোভাবেই সঞ্চালককে শুদ্ধ উচ্চারণ থেকে দূরে সরিয়ে নেওয়াটা ঠিক হবে না। তাহলে কিন্তু সে শুদ্ধ উচ্চারণের, বাংলার শুদ্ধ উচ্চারণের যে একটি সৌকর্য রয়েছে, মহিমা রয়েছে, এটা মহিমান্বিত রয়েছে, এর ভেতরে গভীর একটা রস রয়েছে, সেই তাৎপর্যটা সেই সেটা থেকে কিন্তু অনেকেই বুঝতে পারবে না। আমাদের নতুন প্রজন্মের এইসব অনুষ্ঠান থেকে ভ্রান্ত ধারণা তৈরি হয়। মানব মনের, সব বয়সের মানব মনের মনে একটা অবচেতন একটা ভাবনা কাজ করে, সে অভিজাত হতে চায়, আকর্ষণীয় হতে চায়, স্মার্ট হতে চায়। এই বিকৃত উচ্চারণ দিয়ে আমি কথা শেষ করি, বিকৃত উচ্চারণ দিয়ে কোনোভাবেই অভিজাত হওয়া সম্ভব না, কোনোভাবেই আকর্ষণীয় হওয়া সম্ভব নয়। শুদ্ধ সুন্দর বাংলা বলে আমাদের দেশে অভিজাত হওয়া সম্ভব। অবশ্যই ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমরা একটি কবিতা শুনতে শুনতে বিদায় নিতে চাই, তবে তার আগে আমি আমার বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় টিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ তোমাকে, যারা অনুষ্ঠান দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবৃত্তি করছি মহাদেব সাহার 21-এর গান, এই কবিতাটা। আমি আমার আলোচনা শুরু করেছিলাম আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের এইসব অর্জনের ভিত্তি হলো আমাদের 52-এর ভাষা আন্দোলন। 21 মানেই আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাথে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল, ভাটিয়ালি গান, শাপলা ফোঁটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন আমি কি ভুলিতে পারি। 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই 21 মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপলি মাছ, পালের নৌকো, দিগন্ত জোড়া আগামী দিনে